দেশ এবং প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলা ভিশনের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান, প্রবাসীদের প্রিয় টেলিভিশন অনুষ্ঠান প্রবাসী মুখের ৬৭৯তম পর্বে। সাথে আছি মিরাজ হোসেন গাজী। প্রবাসীদের সুখ দুঃখ, সফলতা, সম্ভাবনার নানা খবর, নানা গল্প নিয়ে প্রতি সপ্তাহে বাংলা ভিশনের পর্দায় এই প্রবাসী মুখ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে হাজির হই আমরা। আর আমাদের সাথে প্রতি পর্বেই যুক্ত করার চেষ্টা করি প্রবাসী বাংলাদেশিরা বা এই প্রবাস খাত নিয়ে বা বৈদেশিক খাত নিয়ে, কর্মসংস্থান খাত নিয়ে যারা কাজ করেন, বিশেষজ্ঞ, বিশ্লেষক, অতিথিবৃন্দ এবং আমাদের প্রবাসী বাংলাদেশি যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। এমন অতিথিরা আজকে আমাদের সাথে প্রবাসী মুখের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর রাকিব আল হাসান, নির্বাহী পরিচালক, সেন্টার ফর পার্টনারশিপ ইনিশিয়েটিভ। জনাব রাকিব আল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানে। একই সাথে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন স্পেন থেকে ডক্টর হুসাইন আব্দুল হাই, গবেষক, গ্রানাডা ইউনিভার্সিটি, স্পেন। জনাব ডক্টর হাই, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রবাসী মুখ অনুষ্ঠানের আজকের পর্বে। শুরুতে যেমনটি বলছিলাম, যেহেতু প্রবাসীদের নিয়ে এবং আমাদের এই বৈদেশিক কর্মসংস্থান খাত, বিশেষ করে এই আলোচনাগুলো আমরা করে থাকি এই খাতের সমস্যা সম্ভাবনা। আমরা একটু প্রথমেই রাকিব আল হাসান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে একটু জাস্ট আলোচনা করা যে আমাদের এই যে প্রবাসী কর্মী, বিশেষ করে আমাদের কর্মীদের বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে যেহেতু আমাদের কর্মীরা যাচ্ছে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে আমাদের বেশি সংখ্যক কর্মী যায়। এর মধ্যে সৌদি আরব হচ্ছে সবচেয়ে বড় আমাদের লেবার মার্কেট বা শ্রম বাজার। একটু যদি বলেন সৌদি আরবের বর্তমান অবস্থা, আপনার পর্যবেক্ষণ কি? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমাদের পৃথিবীর 168 দেশে প্রায় 1.5 কোটির মতো আমাদের প্রবাসীরা রয়েছে। আর সৌদি আরবে এই মুহূর্তে আমাদের প্রবাসী সংখ্যা হচ্ছে 33 লক্ষ, 3.3 মিলিয়ন। আমাদের বেশিরভাগ প্রবাসী যে পরিমাণ রেমিটেন্স আমাদের আসার কথা, সবচেয়ে বড় আমাদের শ্রমবাজার হচ্ছে সৌদি আরব, সেকেন্ডলি হচ্ছে মালয়েশিয়া। কিন্তু সৌদি আরব এবং মালয়েশিয়া থেকে আমাদের যে পরিমাণ রেমিটেন্স আসার কথা, সেই পরিমাণ আমাদের এক্সপেক্টেড রেমিটেন্স আমাদের আসছে না। তার প্রধানতম কারণ হচ্ছে কি, আমাদের স্কিল্ড ওয়ার্কারের যথেষ্ট পরিমাণ ঘাটতি এবং অভাব, এবং আমাদের যারা এই ম্যান পাওয়ার বিজনেসের সাথে জড়িত এবং সেখানে তারা স্কিল ট্রেনার পাঠাতে পারছে না, এবং এখানে যে দালালদের দৌরাত্ম্য এবং সেই দৌরাত্মের কারণে আমাদের ভিসা এবং সংক্রান্ত সহযোগিতা সহকারে অন্যান্য সার্বিক সুবিধাগুলোকে তাদেরকে বিবেচনা নেওয়া হয় না, এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের সৌদি আরবের মার্কেটটি খুব বেশি, আলটিমেটলি সৌদি না, আমাদের পুরো মধ্যপ্রাচ্যের বাজারটি খুব বেশি মানে অনাড়ম্বর নয় আর কি। এবং আমরা যেটি নিয়ে দীর্ঘদিন থেকে আমরা আমাদের প্রবাসী শ্রমিকরা ভুগছে, এবং আমরা যদি স্কিল ওয়ার্কার পাঠাতে পারি তো সে জায়গা থেকে যে পরিমাণ রেমিটেন্স আমাদের আসার কথা তার 1.5 গুণ কিংবা 2 গুণ রেমিটেন্স আসা সম্ভব। আপনি জানেন আমাদের পুরা দেশের অর্থনৈতিক খাতের প্রায় 40% আমাদের রেমিটেন্স উপর নির্ভরশীল, এবং আমাদের প্রতি বছর প্রায় 21 থেকে 22 বিলিয়ন ডলার সরাসরি রেমিটেন্স থেকে আসে। শুধুমাত্র 2023 সালে সেটি 23.91 বিলিয়ন ডলার, প্রায় 24 বিলিয়ন ডলার এসেছিল। কিন্তু আমাদের একটি গবেষণা দেখা গেছে, যদি আমরা প্রপার স্কিলড ওয়ার্কার পাঠাতে পারতাম কিংবা আমাদের যে প্রসেসটি আরও একটু স্মুথ করা যেত, তো সেক্ষেত্রে আমাদের এই রেমিটেন্স খাতটি 35 থেকে 40 বিলিয়ন ডলার আসা সম্ভব ছিল, কিন্তু দুঃখজনক আমরা সেটি পারছি না। আপনি স্কিল ওয়ার্কারের কথা বলছিলেন, একটু পরিসংখ্যান প্রথমে যেটি বলছেন, কর্মীদের সংখ্যার যেটি বলছিলেন সৌদি আরব এবং অন্য দেশগুলো, এটি এ যাবৎকালের টোটাল হিসাবের কথা বোধহয় বলছিলেন। জি, আমি সর্বমোট হিসাবটা বললাম এই মুহূর্তে। আচ্ছা, সেক্ষেত্রে বোধহয় বিএমইটির যে ক্লিয়ারেন্স একটু বোধহয় আমরা একটু কারেকশন বোধহয় করে নিতে পারি যে 2019 সাল পর্যন্ত, 1976 সাল থেকে 40,49,588 জন গিয়েছে। মোট কর্মীর 31.89%। প্রথম এটি। দ্বিতীয়তে বোধ হয় ইউএই, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে 23,71,545, এটি হচ্ছে 18.68% মোট কর্মীর। এরপরে তৃতীয় অবস্থানে হচ্ছে ওমানে, হচ্ছে 15,870, 11.82%। এরপরে মালয়েশিয়া 10,57,056, 8.32%। এটি হচ্ছে বলছিলাম যে 1976 থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত মানে টোটাল আমাদের বৈদেশিক কর্মসংস্থান খাতে মানে টপ 5টি দেশের তথ্য এটি বলছে। এরপর কাতারের অবস্থানও আছে 6.36%। কিন্তু কাতার এই মুহূর্তে 4 লক্ষ। কাতার এই মুহূর্তে রানিং অবস্থা হচ্ছে 4 লক্ষ মতো, 4 লক্ষ প্লাস মাইনাস বাংলাদেশি প্রবাসী শ্রমিক রয়েছে। আর এই মুহূর্তে আমি গত 2 সপ্তাহে কাতার থেকে ব্যাক করেছি, সেখানেও দেখলাম যে কাতারের অবস্থা খুব বেশি মানে
সুবিধাজনক নয়। এবং আমি গত বছরও এই টাইমে কাতার গিয়েছিলাম, তো বেশিরভাগই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যেটা বলে, বেশিরভাগ আমি দেখেছি যে গত বছরের আমার পরিচিত বেশিরভাগ জনই হচ্ছে কি ইউরোপে মাইগ্রেট হয়ে গেছে। না, এই যে ধরেন আমাদের একটি ব্যাপার যেমন আছে যে বলছেন যে কাতারে বর্তমানে আছে যে 4 লক্ষ বা 4.5 লক্ষ কর্মীটি বলছিলেন আর কি, মানে এই পরিসংখ্যানটা তো আসলে আমাদের সঠিকভাবে জানারও কোনো তো উপায় নাই। আপনি হয়তো ধারণাগতভাবে বলছেন, কারণ যেহেতু ফিরে আসা কর্মীর সংখ্যা তো আমাদের নাই। না, এটা আপনি ইমিগ্রেশনের দেখলে পাবেন, কিন্তু বেশিরভাগ হচ্ছে কি দেখা যাচ্ছে না, ইমিগ্রেশন অনুযায়ী 8,08,090 জন এখন পর্যন্ত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে কাতারে গিয়েছে। যেটা ব্যাক করেছে সেটা হিসাব করতে হবে, ব্যাক করা হিসাব না, সেটি বলছিলাম আর কি। তার মানে হচ্ছে যে আমরা কিন্তু আসলে কত আছে এটি একেবারে সঠিকভাবে বলা কিন্তু সেই পদ্ধতিটি আমাদের নাই আর কি। হ্যাঁ, রাইট রাইট রাইট। এটি একটি জায়গা। আমরা আসবো আবারও আপনার কাছে আলোচনা। আমরা একটু আমাদের স্পেন প্রবাসী ডক্টর আব্দুল হাই, শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? জি, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। একটু যদি আপনার কাছে শুনতে চাই, প্রথমে আমরা একটু আপনারা কেমন আছেন প্রবাসী বাংলাদেশিরা এই সময়ে, যেহেতু বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন, অভ্যুত্থান এবং বড় ধরনের একটি পরিবর্তন, প্রবাসীরা তো নিশ্চয়ই প্রভাবিত হন এবং প্রবাসীদেরও অনেক ভূমিকা বা প্রভাব আছে এই পরিবর্তনের সাথে। একটু যদি বলতেন বর্তমান পর্যবেক্ষণ আপনার দৃষ্টিতে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যোগ করে নিতে চাই যে আসলে 15 বছর ধরে আমি জার্মানিতে আসলে অবস্থান করছি, তবে গত 6-7 মাসের জন্য স্পেনে ইউনিভার্সিটি কানাডাতে গবেষণার জন্য অবস্থান করছি। যেটা হচ্ছে যে আমরা আসলে খুবই আন্তরিকভাবে সবসময় চোখ রাখি আমাদের দেশে কি ঘটছে, মানুষের মাঝে রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সরকারের অবস্থান থেকে, এবং সেই আন্দোলনগুলোর জন্য আসলে উদ্গ্রীব হয়ে আমরা অপেক্ষা করি কিংবা তাকিয়ে থাকি, পর্যবেক্ষণ করি। কারণ বাংলাদেশের সুখ দুঃখ, বাংলাদেশের মানুষের সুখ দুঃখ এবং সেখানকার পরিস্থিতির সাথে জড়িয়ে রয়েছে আমাদের ইউরোপে কিংবা প্রবাসে আমাদের যে জীবনযাত্রা, সেগুলোর সম্পর্ক। এবং সে কারণে আমরা যেটা খেয়াল করেছি যে যখন শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে তখন থেকে আসলে প্রবাসের অধিকাংশ মানুষ তারা সমর্থন করেছে শিক্ষার্থী এবং জনতার আন্দোলনকে, এবং তারা দোয়া করেছে কিংবা তারা আন্তর্জাতিক মহলে যেসব আদালত কিংবা আন্তর্জাতিক সংগঠন রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে তারা চেষ্টা করেছে শিক্ষার্থী এবং জনতার আন্দোলনের দাবি দাওয়াগুলোকে এবং পরিস্থিতিগুলোকে তুলে ধরার জন্য। এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেসব সংস্কার কার্যক্রম চলছে এবং রাজনৈতিক আসলে পরিস্থিতি পাল্টানোর ফলে জনগণের জীবনযাত্রায় যেসব ইতিবাচক ভূমিকা আমরা লক্ষ্য করছি, সেগুলো যে আমরা কিভাবে কতটা সেই ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা প্রবাসী থেকেও রাখতে পারবো। এবং সেটার জন্য আপনারা খেয়াল করেছেন যে আসলে বিশেষ করে যেই সরকারি থাকুক না কেন বাংলাদেশে, এই সবসময়ই সরকারের কার্যক্রমকে এবং সঠিক কার্যক্রমকে এবং সঠিক পথে পরিচালনার জন্য প্রবাসী আসলে প্রবাসী ভাই বোনেরা দল গঠন করে। সেখানে বিএনপি, আওয়ামী লীগ, এই দুটো দলই মূলত সোচ্চারভাবে কাজ করে। প্রায় প্রত্যেকটি দেশেই তাদের কমিটি রয়েছে। এবং সরকারের পট পরিবর্তনের পরে বাংলাদেশে আওয়ামী লীগের যে কমিটিগুলো ছিল ইউরোপের বিভিন্ন দেশে এবং প্রবাসে, সেগুলোর তাদের সাধ্যমতো কিছু চেষ্টা করেছে এবং করছে আসলে, যাতে করে তাদের দলীয় স্বার্থ এবং দলীয় নেতৃত্ব রাজনীতির ধরেন রাজনীতির বাইরেও যদি একটু বলি যে সাধারণ যারা প্রবাসীরা যারা আছেন, পেশাজীবীরা যারা হয়তো সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত নন, তাদের মধ্যে আসলে এই পরিবর্তনের পরবর্তীতে তাদের মনোভাব কেমন? আমার পর্যবেক্ষণ তাদের মধ্যে অবশ্যই ইতিবাচক। তাদের মতামত এবং তাদের মধ্যে একটা স্বস্তির প্রভাব পড়েছে বলা যায়। কারণ আমরা বিশেষ করে উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে দুর্নীতির একটা এবং মানবাধিকার লঙ্ঘনের একটা ঘটনা এবং অর্থ পাচার, যেটি রিজার্ভ কমে যাওয়া, ব্যাংকের অর্থ পাচার এবং আপনার বাক স্বাধীনতা, অর্থাৎ মানুষ মন খুলে কথা বলতে পারা এবং তাদের চাওয়া পাওয়াগুলো প্রকাশ করতে পারছিল না, সেগুলোর জন্য একটা অস্বস্তির মধ্যে ছিল। যারা অরাজনৈতিক জীবনযাপন করতে পছন্দ করেন
কিংবা রাজনীতির সাথে সরাসরি জড়িত নয় তাদের মধ্যে। তো সেই জন্য আসলে সবসময় একটা আন্তরিকতা দেখা যাচ্ছে যে এই সমস্যা কর্মসূচিকে তারা সমর্থন করে এবং তারা যথেষ্ট পরিমাণে সেই ক্ষেত্রে যে ভূমিকা রাখা যায়, বিশেষ করে মানববন্ধন গুলো আমরা লক্ষ্য করেছি যে ইউরোপের বিভিন্ন দেশে যখন শিক্ষার্থী জনতা আন্দোলন শুরু হয়েছে তখন থেকে মানববন্ধন তারা করছে এবং যেসব আন্তর্জাতিক সংস্থায় বক্তব্য রাখা দরকার, তুলে ধরা দরকার আন্তর্জাতিক সমর্থনের জন্য শিক্ষার্থী জনতার আন্দোলনে, সেইটার জন্য তারা কাজ করেছে। ফলে এখনো সংস্কার কর্মসূচি যা হচ্ছে, যেভাবে হচ্ছে, সেগুলোর ব্যাপারে তারা আন্তরিকভাবে এবং উদ্যোগের সাথে লক্ষ্য রাখে এবং তারা চায় যে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। অর্থাৎ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বন্ধু তারা তো সবাই আসলে দেশে রয়েছে, ফলে তাদের সুখ দুঃখ আমাদের ভালো থাকার সাথে একান্তভাবেই জড়িত রয়েছে এবং যে কারণে কোন ধরনের অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি, বৈষম্য এগুলো যেন বাংলাদেশের সমাজে না থাকে, সেজন্য আসলে সবাই আমরা সোচ্চার এবং চেষ্টা করি আমাদের দিক থেকে ভূমিকা রাখার জন্য। জি, নিশ্চয়ই প্রবাসীদের তো বাংলাদেশের যে কোনো বিষয়ের সাথে প্রবাসীরা ওতপ্রোতভাবে জড়িত, যেহেতু প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে আমাদের অর্থনীতির চাকা সচল থাকে বা গতিশীল থাকে, এটি সবসময় আমাদের সরকার বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন তারাও এটি সবসময় বলেন। জনাব রাকিব আল হাসান, আপনার কাছে একটু আবার আসতে চাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশ থেকে বিদেশি কর্মী যারা মানে শ্রমিক ভিসা বা কর্মী ভিসায় যারা বিদেশে যাচ্ছেন তাদের খরচের একটি বিষয় আছে, অতিরিক্ত খরচ। একই সাথে তারা বিদেশে গিয়ে কাজ পায় না, বেকার থাকে, অনেক ভুয়া বা নাম সর্বস্ব কোম্পানিতে তাদেরকে পাঠানো হয়, যেটি হয়তো আলোচনায় কম আসে। আমরা সবাই হয়তো স্কিল মাইগ্রেশন এবং মাইগ্রেশন কস্ট এই দুইটাই আসলে সেই যুগ যুগ ধরে শুনে আসছি, কিন্তু এই ফাঁকে কিন্তু ভিসা ট্রেডিং করে যারা, তারা দেখা যাচ্ছে যে ভুয়া কোম্পানি খুলিয়ে এই কর্মীদের পাঠিয়ে তারপরে তাদেরকে আনডকুমেন্টেড করে দেয়। এই বিষয়ে আসলে কি আপনার পর্যবেক্ষণ যদি একটু বলেন? আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি আমাদের এই স্বাধীনতার 53 বছরের ইতিহাসে সেটি হচ্ছে কি আমাদের এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানের যে মন্ত্রণালয়টি রয়েছে, সেই মন্ত্রণালয়টিতে যারা যে সরকারের আমলেই যারা এখানে ক্ষমতা এসেছে, যারা মন্ত্রী সচিব টচিব যারা হয়েছে, তারা এই চক্রটার সাথে জড়িত, একেবারে স্পেসিফিকলি যদি বলতে চাই। আর সেটা হচ্ছে কি এই স্পেসিফিকলিভাবে এই চক্রের সাথে জড়িত থাকার কারণে হচ্ছে কি বিদেশি যে দূতাবাসগুলো কিংবা যে অ্যাম্বাসিগুলো সেগুলোও যে খুব বেশি কাজ করতে পারে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কি তারা যেহেতু এই চক্রের সাথে জড়িত, তো সেক্ষেত্রে হচ্ছে কি তারা এবং বাংলাদেশের যারা মিডল ক্লাস শ্রেণী বা লোয়ার মিডল ক্লাস শ্রেণী যারা প্রবাসে জাস্ট কাজের জন্যই যায়, মানে শিক্ষা কিংবা গবেষণার বাইরে যারা আমরা মূল যারাদেরকে শ্রমিক বলি, তো তারা যখন যায় ততক্ষণ হচ্ছে কি তাদেরকে তাদের এই সহজ এবং সরলতার সুযোগটা নেয় এবং কি হচ্ছে তারা যেহেতু এই সম্পর্কে কোনো বেশি তাদের ধারণাও নেই, তো সুতরাং সেক্ষেত্রে তাদের এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা তখন হচ্ছে কি একটি ভিসা, ধরুন একটি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে কি একটি আমি যে ব্রুনাইয়ের কথা বলি, এই মুহূর্তে ব্রুনাই নিয়ে খুব কাটাচাড়া চলতেছে, তো ব্রুনাইয়ের একটি ভিসার দাম হচ্ছে 1 গ্লাস কফির সমান, কিন্তু ওরা ভিসার কস্টিং নিচ্ছে 5 লাখ টাকা। তো সর্বশেষ এবং ভুয়া ভিসার কথা, ভুয়া টিকিট আমরা সর্বশেষ আমরা দেখেছিলাম যে মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক যাত্রী যেতে পারে নাই, অনেক একই টিকিট অনেককে দেওয়া হচ্ছে, একই ওয়ার্ক পারমিট অনেককে দেওয়া হচ্ছে। তো সেটি হচ্ছে কি ওই যে আমাদের যে কোম্পানিগুলো বা আমাদের যে সংস্থাগুলো যে কোম্পানিগুলোকে রেজিস্টার্ড করে, তো সেই রেজিস্ট্রিগুলো দেখা গেছে যে অনেক ওই অবৈধ লেনদেনের মাধ্যমে অনেকেই লাইসেন্সগুলো দিয়ে দেয়। তো এক কোম্পানি দেখা যায় যে তার হাতে 50টা ওয়ার্ক পারমিট রয়েছে, তখন সে করে কি 50টা জায়গায় 500টা ওয়ার্ক পারমিট বিক্রি করে, যার কারণ হচ্ছে কি এবং এগুলো যেহেতু সরাসরি 1-to-1 ভিসা, তো সেক্ষেত্রে হচ্ছে কি ভুয়া নাম সর্বস্ব দিয়ে তখন তারা ওই দেশে যায়, তো কোম্পানি তখন এই লাইবিলিটি নিতে চায় না। এবং হচ্ছে আমাদের যে 2013 সালে যে আমাদের যে আইনটি রয়েছে প্রবাসী অভিবাসন নীতি নিয়ে, এবং সেই আইনটিকেও তারা খুব বেশি ফলো করে না এবং সেটির জন্য খুব স্ট্রিক্টলি রুলস রেগুলেশন নাই। তো যার কারণ হচ্ছে কি আমাদের এই চক্রটিকে খুব ভাঙা যাচ্ছে না এবং এই চক্রটি পুরো একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে এবং সিন্ডিকেট তৈরি করার ফলে আমাদের এই প্রবাসীদের যে সবচেয়ে বেশি বড় বার্ডেন, এবং আপনি দেখবেন আমাদের এই যে শ্রমিকরা লোয়ার মিডল ক্লাস যে শ্রমিকরা বেশিরভাগ শ্রমিকরাই হচ্ছে কি তারা ল্যান্ড সেল করে, জায়গা জমি বিক্রি করে, তার সঞ্চয় ভেঙে কিংবা লোন করে কিস্তি করে যায়। তো যখন সে ওখানে গিয়ে তার কাজ পায় না কিংবা তখন যে তার সমস্যাগুলো ফেস করে, সেখানে আবার আমাদের যে দূতাবাসগুলো রয়েছে সেই দূতাবাসগুলো খুব বেশি হেল্প করে না। তো যার কারণ হচ্ছে তাদের উপরে অনেকে তখন মানবত জীবনযাপন করতে বাধ্য হয়, অনেকে তখন দেশে ফিরে চলে আসে। তো আমাদের এই শ্রমিকদেরকে নিয়ে আসলে এটা খুব বেশি কাজ হচ্ছে না, এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আমলেও দেখছি যে এটা নিয়েও খুব বেশি নাড়াচাড়া হচ্ছে না। এবং খুব স্বাভাবিক তো সময়, যেহেতু আমাদের অনেক কিছু সংস্কারের বিষয়, আমাদের দেশের অনেক গত ফেসিবাদী
14-15 বছরে আমাদের প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলা হয়েছে। তো সেখানে আমাদের এই প্রবাসী কল্যাণ খাতটাকে খুব বেশি জোরদার দেওয়া হচ্ছে না। তবে আমি আশা করব যে সেটি খুব শীঘ্রই সেটি উত্তরণের ব্যবস্থা নেবে। আরেকটি সমস্যা তারা ফেস করে, সেটি হচ্ছে কি আমরা যখন প্রবাসীরা তার এনআইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় কিংবা তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, তখন যে এগুলোকে রিনিউ করার জন্য প্রসেস, সেই রিনিউ প্রসেসের জন্য তাদেরকে অনেক ঘুষ দিতে হয়। এবং এটার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন আমরা দেখেছি, সেটির জন্য আমাদের এম্বাসি এবং দূতাবাসগুলো সরাসরি জড়িত। তো সেটির জন্য গভর্নমেন্ট খুব বেশি অ্যাকশন নিচ্ছে না। যেমন সুনির্দিষ্টভাবে কি ওরকম কোনো যদি সুপারিশ থাকে আপনার? আমার সুপারিশ হচ্ছে কি জিনিসটাকে খুব এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সবগুলো হচ্ছে কি ডিজিটালাইজেশন প্রসেস। এখন হচ্ছে কি আপনার সবগুলো একটা আমাদের যে প্রস্তাব, সেই গৃহীত প্রস্তাবটি হচ্ছে কি আমাদের এই পুরো প্রসেসটি হচ্ছে কি একটা ডিজিটালাইজেশন মধ্যে থাকতে হবে। একজন কর্মী যখন সে গভর্নমেন্টের খুব স্ট্রংলি সফটওয়্যার মধ্যে এটা মনিটরিং করা হবে এবং তার কোন স্টেপ বাই কোন স্টেপ হচ্ছে, তার ফার্স্ট ওয়ার্ক পারমিট থেকে ডিমান্ড লেটার থেকে অ্যাটেস্টেড থেকে ভিসা আসা, ভিসা থেকে যেসব এম্বাসি আছে এম্বাসি ফেস করা, প্রত্যেকটি একটি সফটওয়্যার মধ্যে থাকবে। তাহলে তার জন্য এটি খুব ট্রান্সপারেন্টলি থাকে এবং সেখানে তখন মানে ভিন্ন কোনো দালাল বা অন্য কোনো সিন্ডিকেট চক্র ঢোকার চান্সটা খুব কম। এবং সেটি করতে খুব বেশি আহামরি খুব বেশি টাকা লাগে না এবং সেটি করতে খুব বেশি সময় লাগে না, জাস্ট এটা সদিচ্ছার অভাব। এবং যেহেতু এই পুরো একটা সিন্ডিকেট, ইটসেলফ একটা সিন্ডিকেট, তো এবং একটা মাফিয়া গ্যাং হওয়ার কারণে যারা এটাকে নিয়ন্ত্রণ করছে তারাই এই গ্যাংয়ের সদস্য। তো সেক্ষেত্রে এটাকে খুব বেশি তারা প্রায়োরিটি দেয় না এবং তারা মনে করে যে এটা তো লেবার শ্রমিক এই, তো যার কারণে হচ্ছে কি তারা এটাকে খুব বেশি প্রায়োরিটি দিতে চায় না। তো এটা খুব একটা বার্ডেনের বিষয়। আরেকটি বিষয় আমি আপনার সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে কি তার একটি সংশ্লিষ্ট, সেটি হচ্ছে কি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এবারে সামনের বার যে আমাদের যে হজের প্যাকেজ, সেই হজের প্যাকেজে 1 লক্ষ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। এবং আপনাকে আমি একটা ইন্টারেস্টিং বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে কি আমাদের যে গত বছরে 46% হজের কোটা খালি ছিল, তার আগের বছর থেকে 7 লক্ষ টাকা করা হয়েছে মিনিমাম ন্যূনতম। তো আমরা একটা ইনভেস্টিগেশন দেখেছি, সেটি হচ্ছে কি যে প্যাকেজটি 9 লক্ষ টাকার প্যাকেজ, সেই 9 লক্ষ টাকার প্যাকেজে শুধুমাত্র দালালদের পকেটে যায় 4.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। তো সুতরাং আপনার 4.5 লক্ষ টাকা দিয়ে 9 লক্ষ টাকার প্যাকেজে আমি হজে যেতে পারতেছি, তো সে জায়গা থেকে দালাল চক্ররা এটা 4.5 লক্ষ টাকা 9 লক্ষ টাকা দিয়ে প্যাকেজ হজে তো বিভিন্ন প্যাকেজ যারা যেতে চায় তারাই বা এত টাকা দিয়ে যাওয়ার কাজটা কি? ন্যূনতম কাজ তো আপনার 7 লক্ষ টাকা। এখন 7 লক্ষ টাকা দেখা গেল যে আপনার হোটেলগুলো অনেক দূরে থাকে, আপনার খাওয়ারের মান খুব বেশি ভালো থাকে না, একটু কাছাকাছি হোটেল নিতে গেলে একটু 9 লক্ষ টাকা। এবার হজের প্যাকেজ কত? এবার হজের প্যাকেজ 7 লক্ষ টাকা 1 লক্ষ টাকা কম হয়েছে, রাউন্ড ফিগারটা মনে নেই, 7 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ টাকা কমিয়ে 6 লক্ষ টাকা করা হয়েছে। কিন্তু সেখানেও হজের তো সরকারিভাবে তো 2টা প্যাকেজ সম্ভবত এবার হজ প্যাকেজ যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটা থেকে 1 লক্ষ টাকা কমানো হয়েছে। আমি আপনাকে গত পিরিয়ডের ফ্রেমটা বলছি। গত পিরিয়ডে যে 7 লক্ষ টাকার প্যাকেজ ছিল, সেই 7 লক্ষ টাকার প্যাকেজ এবং 9 লক্ষ টাকার প্যাকেজটা আপনাকে আমি বলছি যে 9 লক্ষ টাকার প্যাকেজ রয়েছে, সেই 9 লক্ষ টাকার প্যাকেজে 4.5 লক্ষ টাকা শুধুমাত্র দালালদের পকেটে যায়। এবং আপনি দেখবেন কোন পর্যায়ে যারা এই হজ সিন্ডিকেট ব্যবসার সাথে জড়িত, এবং আপনি দেখবেন হজের টাইম ওমরার টাইম আসলে তখন হচ্ছে আপনি নর্মাল টাইমে সৌদি যান একরকম টিকিট প্রাইস, কিন্তু আপনি যখন হজের টাইমে আসবে তখন ওমরার প্যাকেজের টিকিটের দাম অনেক দ্বিগুণ 3 গুণ বেড়ে যায়, ওমরার প্যাকেজও তাই। তো এটা পুরোটা একটা সিন্ডিকেট চক্র এবং একই ক্ষেত্রে টিকিট চক্রগুলো সেম, আমাদের যে ম্যান পাওয়ার যে বিজনেসগুলো করে, তো সব ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে আর কি। আর একটা জিনিস দেখবেন আমাদের যে ইউরোপের যে মার্কেট, সেই ইউরোপের মার্কেটে বেশিরভাগই এম্বাসি আমাদের নেপাল কিংবা ইন্ডিয়া থেকে ফেস করতে হয়। তো সেখানে অনেকগুলা সেকেন্ড থার্ড ফোর্থ স্টেজ অনেকগুলো চক্র রয়েছে। কিন্তু এবারের হজের যেই প্যাকেজ এটি হচ্ছে যে 2025-24 সালে অক্টোবরে 25 সালের হজ প্যাকেজ হচ্ছে এবার মোট সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সা করে ধরা হয়েছে। 4,78,242 টাকা হচ্ছে বাংলাদেশ ও সৌদি পর্বের সর্বমোট ব্যয়। এটি সরকারি যেই প্যাকেজ 1 সেটির টাকা, এটি 4,78,242 টাকা। এসে তারা কিছু আনুষঙ্গিক খরচ রয়েছে না, ওইটা খরচ হিসেবে থাকে, কিন্তু আমাদের এবারকার যেটি বলছিলাম যে সর্বমোট খরচ হলো যে এটি যদি হয়, আচ্ছা সেক্ষেত্রে তো ধরেন যে কমানো বা ওই যে দালাল চক্রর কথা যেটা আপনি বলছিলেন, যে দালাল চক্র তো ধরেন টিকিটের ক্ষেত্রে একটি শুধু টিকিট না, প্রত্যেকটা স্টেপে আপনি যদি মেডিকেল চেকআপ দেখেন, এখানে 5,000 টাকা মেডিকেল চেকআপ করে 50,000 টাকা নিয়ে নেওয়া হচ্ছে। এবং প্যাকেজ 2 যেটি সরকারি সেটি হচ্ছে 5,75,680 টাকা। জি, এবার আমি সেটার কথা বলছি, দুটি প্যাকেজ। হ্যাঁ, ডক্টর আব্দুল হাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছিলাম আবারও, যে আপনি যেহেতু উন্নত বিশ্বের দেশে আছেন, সেখানে যারা পেশাজীবীরা আছেন, শিক্ষার্থীরা বা স্টুডেন্ট ভিসায় যারা সেখানে যাচ্ছেন, একটু আপনার কাছ থেকে একটু পরামর্শ চাই যে বিশেষ করে ইউরোপের দেশগুলো যেগুলোতে বাংলাদেশি স্টুডেন্টরা যেতে চান, কোন দেশের জন্য আপনি একটু যদি বলেন যে বাংলাদেশিদের জন্য কোন দেশ সুযোগ সুবিধা খরচ কম সব কিছু মিলিয়ে উপযুক্ত হয় আমাদের বাংলাদেশের বাস্তবতায়?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি সেই প্রশ্নের উত্তরে আসছি, তবে একটু যোগ করতে চাই। রাকিব আল হাসান ভাই যেগুলো নিয়ে আলোচনা করছিলেন, ওখানে আবার দু একটা বিষয় যোগ করার আছে। একটা হচ্ছে যে আসলে আমরা যে দালাল চক্রের কথা বলছি, এটা কিন্তু শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা যে ভাইরা যাচ্ছেন, ভাই বোনেরা, শুধু তারাই নয়, বরং ইউরোপের দেশে যারা আসছেন, সেটা শিক্ষার জন্য হোক কিংবা কাজের জন্য হোক, তাদের ক্ষেত্রেও আসলে বিষয়টা অনেকখানি সঠিক এবং প্রযোজ্য। এবং সেক্ষেত্রে আমি যেটা আশা করব যে আসলে তথ্য প্রবাহ, অর্থাৎ সঠিক চিত্রটি সবার কাছে পৌঁছা দরকার। সেই ক্ষেত্রে সাংবাদিক ভাই বোনদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি ভাবে প্রবাসে যারা আছেন তাদেরও আসলে দায়বদ্ধতা রয়েছে যে সঠিক তথ্যটি আসলে সবার কাছে পৌঁছা। কারণ এই তথ্যের ঘাটতির জন্য এবং এই তথ্যের গ্যাপের কারণেই মানুষজন যারা আসতে আগ্রহী তারা আসলে প্রতারণার শিকার হচ্ছেন, এবং সেটা সব জায়গাতে, শিক্ষার ক্ষেত্রেও। এখানে হয়তো যারা আসতে চাচ্ছেন, অনেক সময় কাজের কথা তারা চিন্তা করেন, কিংবা আয় ব্যয়ের হিসাবগুলো যাদের কাছ থেকে পান, সেক্ষেত্রে অনেক ভিন্ন এবং ভুল তথ্য থাকে। এবং এর সাথে একটু যুক্ত করি, মানে ভুল তথ্য তো আছেই, তার চেয়ে বড় হচ্ছে একেবারে টার্গেট করে প্রতারণা করা। যেমন কানাডাতে কোনো যোগ্যতা লাগবে না, পাঠাই দিবে, অস্ট্রেলিয়াতে পাঠাই দিবে, তারপরে হচ্ছে যে ইতালিতে মানে লাখ লাখ মানুষ যাইতেছে, এই যে প্রচারণা। কিন্তু এই সুযোগে যেটি হয় যে ইতালিতে, এটি আপনার প্রসঙ্গ যেহেতু এসেছে, ইতালির যেই রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে, উনি নিজে বলেছেন যে ইতালির যেই নুলাওয়াস্তা বা অফার লেটার যেটি বাংলাদেশে আসে প্রথমে, সেটির 70% হচ্ছে ভুয়া। এমনকি ইতালির প্রধানমন্ত্রী ওনাদের ক্যাবিনেট বৈঠকে বাংলাদেশের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশিরাই বাংলাদেশে এই ভুয়া ভিসা এবং অতিরিক্ত টাকা নিয়ে কর্মীদের সাথে প্রতারণা করছে। 70% যদি অফার লেটার যদি ভুয়া হয়, এখানে তারা দূতাবাসে জমা দিয়ে বসে আছে সবাই, কিন্তু খুবই দুর্ভাগ্যজনক যে ভিসা তো শেষ পর্যন্ত দূতাবাস থেকে পায় না, কিন্তু এর মধ্যে তো টাকা পয়সা নিয়ে নেয়। এই ধরনের প্রতারণাও একটি বড় ঝুঁকি। আপনার এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আসলে, যে সঠিক তথ্য জানানো বা সচেতনতা বাড়ানো এবং আইনের প্রয়োগটা জানা। জি, একটু আপনি বলতে থাকুন। জি, এই ব্যাপারে আরো একটু বলবো যে তথ্যের ক্ষেত্রে এই জন্য সবার উচিত হচ্ছে একটা সূত্রের উপর নির্ভর না করা, অর্থাৎ যার যতটুকু সুযোগ রয়েছে অন্তত 2টা বা 3টা মাধ্যমে যাচাই করে দেখা উচিত যে আমার এই কাছের যে অফার লেটার কিংবা ভিসার সুযোগটা আসছে সেটা কতটা সঠিক। এই যাচাই বাছাই করলে পারে আসলে অনেকখানি সতর্কতার মধ্যে এবং প্রতারণা থেকে রক্ষা পাওয়ার সুযোগ হবে। দ্বিতীয় যে পয়েন্ট বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দূতাবাসগুলোতে, অর্থাৎ বৈদেশিক মিশন যেগুলো রয়েছে বাংলাদেশ সরকারকে প্রতিনিধিত্ব করছে, তাদের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে বিগত সরকার চলে যাওয়ার পরে আসলে যতটা এখানে সংস্কার সরকারের দেশের মধ্যে করছে, আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত অবস্থান এবং পর্যবেক্ষণ যে বিদেশি দূতাবাস অর্থাৎ বাংলাদেশের দূতাবাসগুলোতে একদিকে তো রাষ্ট্রদূত এবং অন্যান্য পদ মর্যাদায় যারা আছেন, তার সাথে অনারারি কনসাল জেনারেল আছে কিছু, এবং সেগুলোতে কনসুলেট রাখা হয়েছে কিছু, সেগুলোতে আসলে সঠিকভাবে দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন এখনো সংঘটিত হয়নি। আমরা তো সুইজারল্যান্ডের একটি উদাহরণ তো আমরা একেবারে আমাদের চোখের সামনে, খুবই দুর্ভাগ্যজনক এবং এটি আসলে নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন। সুইজারল্যান্ডের লেবার কাউন্সিলর দিয়ে কি করব আমরা? লেবার কাউন্সিলর, লেবার উইং, সুইজারল্যান্ডে আমার লেবার উইং এর দরকারটা কি? এটা অবশ্যই ভিন্ন একটি আলোচনা। এবং না, কিন্তু আপনি না, কিন্তু সুইজারল্যান্ডে আমি যদি বলি 2024 সালের জুন মাসের 1 জানুয়ারি থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত একজন কর্মী, অনলি ওয়ান কর্মী বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিয়ে গিয়েছে। সেইখানে আমার লেবার কাউন্সিলরের কাজটা কি? তিনি আবার উপদেষ্টাকে নাজেহাল করার সাথে সরাসরি সম্পৃক্ত অভিযোগে বোধহয় সবশেষ প্রত্যাহার এবং শাস্তিমূলক প্রশাসনিক ব্যবস্থা বা অভ্যন্তরীণ বিভাগীয় ব্যবস্থাও বোধহয় প্রক্রিয়াধীন। কিন্তু এটি মানে আমরা যারা এই সেক্টর নিয়ে জানি, সুইজারল্যান্ডে লেবার কাউন্সিলর কেন, এই প্রশ্নটার উত্তর আসলে খোঁজা দরকার। এরকম আরও নিশ্চয়ই আছে, আমি আজকে প্রসঙ্গক্রমে ওঠার পর আমি নিশ্চয়ই সেটা একটু যাচাই বাছাই করার চেষ্টা করবো। জি, এবং এই আপনি যেটি বলছিলেন যে ঢেলে সাজানো, একটু যদি কারণ বলেন, মানে কেন আসলে পরিবর্তন দরকার? আসলে রাকিব আল হাসান ভাই উল্লেখ করছিলেন যে এই প্রক্রিয়াগুলো, প্রতারণাগুলো এবং এই যে দালালদের খপ্পরে পড়ে মানুষজন হয়রানির শিকার হচ্ছে, এগুলোর পেছনে আসলে সিন্ডিকেট কাজ করে।
এবং সেক্ষেত্রে যেমন ভাবে সরকারের উচ্চ মহলে দেশের মধ্যে তারা জড়িত, তেমনই ভাবে দূতাবাসগুলোতেও যারা কর্মরত রয়েছেন তাদের পক্ষ থেকে এবং তাদের মধ্য থেকে যদি কোনোভাবে ইন্ধন না থাকতো, তাহলে কিন্তু দালাল চক্র এতটা সহজে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে তো প্রতারণার শিকার কিংবা তাদেরকে এইভাবে হয়রানি করতে পারতো না। সে কারণে আমি মনে করি মূলত এটা একটা, সাথে হচ্ছে রাজনৈতিক দর্শন এবং মতাদর্শের কারণেই আসলে প্রায় সময়ে দূতাবাসে যারা রয়েছেন তারা চেষ্টা করেন তাদের মতাদর্শের আলোকেই সরকারকে কতটুকু সরকারের এবং বাংলাদেশের ভাবমূর্তিকে তুলে ধরবেন নাকি সেখানে কালিমা লেপন করবেন সেটির ভূমিকা কিন্তু তারা রাখতে পারবেন। অতএব এই দিক থেকেও দূতাবাসগুলোতে ঢেলে সাজানো দরকার পদমর্যাদা, বিভিন্ন পদমর্যাদায় যারা আছেন তাদের জায়গাগুলোকে, যাতে করে বর্তমান অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলোকে সঠিকভাবে তুলে ধরা এবং বাস্তবায়নের জন্য তারা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। আমি আপনার মূল প্রশ্নের দিকে আসি এবার, যেটা বলছিলেন শিক্ষা। না, আপনি যে আলোচনাটা করেছেন সেটা আমি এর পরেই হয়তো সেটা আসতাম, মানে ওইটাই আসলে আজকের মূল আলোচনা হয়ে দাঁড়াবে হয়তো, বা মূল সাবজেক্ট হবে। কারণ এই যে দূতাবাসগুলোতে যদি সেই মানে আমাদের কর্মী বান্ধব বা এই সরকার বা রাষ্ট্রের পক্ষে আন্তরিক যদি কর্মকর্তারা না থাকে, তাহলে তো আসলে কখনোই সরকারের বা আমাদের দেশের স্বার্থ রক্ষা হবে না, যে এটি খুবই পরিষ্কার। এবং বিশেষ করে শ্রম কল্যাণ উইং যেগুলোতে আছে আমাদের কর্মকর্তারা, তাদের যদি একটু স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, তাহলে মানে তাদের ওখানে পদায়নেরও দরকার আসলে পড়ে না। কারণ কোনো একটি লেবার কাউন্সিল ও লেবার উইং যদি কোনো একটি চাহিদাপত্র বা ডিমান্ড লেটার অ্যাটাস্টেশন করলেন, কর্মীরা পরে গিয়ে দেখলেন ওই কোম্পানির অস্তিত্বই নাই, তাহলে এই সত্যায়িত করা বা অ্যাটাস্টেশন করা মানে কি? তাহলে উনি কত অনৈতিক বা কত দুর্নীতি করে ওইটা করেছেন, তাই না? তো এই জায়গাগুলো আসলে আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এবং বিভিন্ন সময় আমাদের অনুষ্ঠানে। আশা করি একদিন হয়তো পরিবর্তন হবে, আলো আসবে। যে এবার একটু শিক্ষার্থীদের কথা যদি বলেন, আমরা অনুষ্ঠানের শেষের দিকে একটু যদি বলি, ইউরোপের কোন কোন দেশে আসলে বাংলাদেশ থেকে বিশেষ করে গ্রাজুয়েশনের জন্য যদি কেউ যেতে চায়, আর উচ্চশিক্ষার জন্য বা পিএইচডির জন্য যেতে চায়, যেহেতু আপনি গবেষক হিসেবে আছেন, আপনি একটু যদি বলেন। জি, ধন্যবাদ। আমার যে পর্যবেক্ষণ আসলে ইউরোপের দেশগুলোতে, তাতে জার্মানির ক্ষেত্রে আসলে একটু পক্ষপাতিত্ব করে আমাকে বলতে হবে। সেটা হচ্ছে যে জার্মানির সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেইগুলোতে কোনো টিউশন ফি লাগে না, অর্থাৎ শিক্ষার জন্য যে বড় একটা বেতন, তাহলে তো পক্ষপাতিত্ব হইল না, এটা তো প্রশংসা হইল, সত্য তথ্য হইল। তারপর আমাকে বলতে হচ্ছে, কারণ আমি যেহেতু জার্মানিতে আসলে 15 বছর ধরে থাকি, তাহলে অনেকে মনে করবে যে হয়তো আমি জার্মানিতে থাকি বলে এই পক্ষপাতিত্বটা করছি, সে কারণে আগে নিজে স্বীকার করে না। জি আর জি জি আর অন্যান্য দেশগুলোতে আসলে প্রায় সময় আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের জন্য, যে সেই বিশেষ করে ব্রিটিশ ইউনিভার্সিটিগুলোতে, ইউকে ইউনিভার্সিটিগুলোতে অনেক বেশি উচ্চ মূল্য দিতে হয়, মানে সেই বেতনগুলো, এবং সেগুলো বেতন পরিশোধ করতে গিয়ে তাদেরকে অনেক সময় দেখা গেল শিক্ষা তাকে কন্টিনিউ করা, চালিয়ে যাওয়া থেকেও তারা তখন অনেক সময় ব্যর্থ হয়। তো সে কারণে জার্মানির ক্ষেত্রে এটা একটা বড় পার্থক্য বলবো ইউরোপের অন্যান্য প্রায় সব দেশের সাথেই, যে জার্মানির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি লাগে না, যে কারণে মানুষজন, বিশেষ করে আমাদের তরুণ শিক্ষার্থী ভাই বোনেরা যারা উচ্চশিক্ষা লাভ করতে চায়, তারা এটা খোঁজ খবর নিতে পারেন প্রথমত। এছাড়াও অন্যান্য দেশগুলোর মধ্যে আসলে এই জায়গাতে একটু যে খোঁজ খবরের ব্যাপারটি মধ্যস্বত্বভোগীদের উপরই কিন্তু বেশি নির্ভর করে আমাদের শিক্ষার্থীরা। কিন্তু আমরা যেটি বাস্তবে যেটি জানি, বা আপনারা বিভিন্ন সময় বলেছেন, যে সরাসরি যদি শিক্ষার্থীরা ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে একটু খোঁজ নেন, তাহলে তো তারা সরাসরি তাদের যোগ্যতাতেই কিন্তু যেতে পারেন। এখন এই যে যারা এখানে মধ্যস্বত্বভোগী বা যারা এই যে পরামর্শ প্রতিষ্ঠান, ওনারা কি পারে কোনো শিক্ষার্থীকে যোগ্য করে তুলতে বা একটু ফেভার করতে পারে এরকম? আপনি খুবই ভালো প্রশ্ন তুলেছেন। এটি আসলে প্রধান এবং অগ্রাধিকার দেওয়া উচিত প্রত্যেক তরুণ ভাই বোনদের। অর্থাৎ তারা এখন যেই ডিজিটাল আসলে যুগ, আমাদের তথ্য মাধ্যম এবং তথ্য যেভাবে আমাদের হাতের মুঠোয়, এখন কোনো শিক্ষিত ভাই বোনের উচিত হবে না আসলে এখন কোনো মধ্য সত্যভোগী কিংবা পরামর্শদাতা তাদের কাছে যাওয়ার। প্রথম ধাপেই তাদের উচিত হচ্ছে অন্তত 3-4টা ইউনিভার্সিটিতে, এবং নির্ভর করছে কোন সাবজেক্টে কোন ফিল্ডে আসলে তাদের আগ্রহ রয়েছে,
অনার্স করতে আসবেন নাকি মাস্টার্স করতে আসবেন নাকি পিএইচডি করতে আসবেন সেগুলো সঠিকভাবে খেয়াল করে নিজেই সরাসরি আসলে সে সকল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটগুলো চেক করে তথ্যগুলো বোঝা এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করা। এবং মধ্যস্বত্ব ভোগী হিসেবে যে এই সংস্থাগুলো রয়েছে, পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেগুলো হয়তো কখনো কোনোভাবে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে, কিন্তু একজন শিক্ষার্থীকে যোগ্য করে তুলতে পারবেন এবং তার উপরেই নির্ভরশীল হতে হবে আসলে কোথাও পড়তে যাওয়ার জন্য, সেটা আমি মনে করি না একদমই। অসংখ্য ধন্যবাদ। এই সময় খুব ভালো পন্থা রয়েছে, একটা পন্থা রয়েছে আপনাদেরকে বলতে হয়, সেটা হচ্ছে ফেসবুকের কারণে এবং সোশ্যাল মিডিয়ার কারণে সেগুলোতে এখন গ্রুপ রয়েছে। আমি যখন স্পেনে এসে প্রথমে খোঁজার চেষ্টা করেছি বাংলাদেশ স্টুডেন্টস ইন স্পেন, এরকম রয়েছে বাংলাদেশ স্টুডেন্টস ইন জার্মানি, সেগুলো একটু স্ক্রল করে যাচাই বাছাই করে পর্যবেক্ষণ করলেই আসলে সুন্দর হয়। তারা আসলে তথ্য দিচ্ছেন। একটু একেবারে 30 সেকেন্ড যদি বলেন কিছু। আচ্ছা, 30 সেকেন্ড শেষ মুহূর্তে যদি আপনাকে আবার ধন্যবাদ। শেষ মুহূর্তে আমি একটি ঘটনা বলছি, সেটি হচ্ছে কি আপনার সুইজারল্যান্ডের কথাটি তুলে আনছেন। সেটি হচ্ছে কি আমরা বিদেশে গিয়ে দেখি, সেটি হচ্ছে কি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিকুলার শুধু উইং না, তার ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, সবগুলো লীগ, এমন এটা বিদেশিদের কাছে আমাদের কাছে খুব এটা ফানি লাগে। তো আমরা আশা করব বাংলাদেশের যে গুণগত রাজনৈতিক পরিবর্তনের মধ্যে সেটি থেকে একবারে কমিটির মধ্যে চলে আসে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সময় একেবারে শেষের দিকে, আমাদের দুজন অতিথিকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্বে যুক্ত হয়ে পরামর্শ এবং গুরুত্বপূর্ণ কিছু মতামত তোমরা ব্যক্ত করেছেন। এর সাথে শেষ করছি প্রবাসী মুখের আজকের এই পর্ব। সবাই ভালো থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।